ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা খাতুন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ তৈরি করে তা অনুমোদনের জন্য কমিশনে জমা দেওয়া হয়েছে। অনুমোদনের পর চলতি সপ্তাহের মধ্যেই এই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। এদিকে নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীতে ২৭,০০০-এরও বেশি সদস্যকে নিয়োগ দিয়েছে সরকার। এরপরও আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতা দেখছে বিএনপি, তবে ইসির নির্বাচনী প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে দলটি। অন্যদিকে নির্বাচনের সময়সীমা নিয়ে কোনো আপত্তি না থাকলেও দৃশ্যমান বিচার ও সংস্কারের আগেই কেন নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াত। হুমকি দিয়েছে নির্বাচনের সময় ঘোষণা হলেও দলটি ভোটের আগে সংস্কার ও পিআর পদ্ধতি মানতে বাধ্য করবে সরকারকে। সব সংস্কারের আইনি ভিত্তি না দিয়ে নির্বাচন দিলে দেশের ভাগ্যাকাশে মহা বিপর্যয় অপেক্ষা করবে বলেও জানিয়েছে তারা। সংস্কার বাস্তবায়ন ও পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থানের কারণে গ্রহণযোগ্য ত্রয়োদশ নির্বাচন আয়োজনে ইসির ওপর আস্থা ফেরানো, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি সহ নানামুখী চ্যালেঞ্জ দেখছে নির্বাচন কমিশন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিশ্লেষকরা বলছেন, জুলাই সনদ সহ নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সদ্ভাব না থাকলে আগামী নির্বাচনে সহিংসতা বাড়বে এবং দেশে বিদেশে ওই অর্থে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। আগামী নির্বাচন কি তবে সহিংসতার দিকেই এগুচ্ছে? যদি তাই হয় তবে ইসি কি পারবে সেখান থেকে দলগুলোকে বের করে এনে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে? বর্তমানে ইসি কি সেই সক্ষমতার পরিচয় বহন করছে? এসব নিয়েই আজকের রাজকাহন আলোচনায় স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আছেন জনতা পার্টি বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র গোলাম সারোয়ার মিলন এবং আছেন গণফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ডাক্তার মিজানুর রহমান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ তৈরি করে ইতিমধ্যে অনুমোদনের জন্য কমিশনে জমা দেওয়া হয়েছে। তার মানে আমরা বলতেই পারি আসলে নির্বাচন কমিশন নির্বাচনকে ঘিরে যথেষ্ট প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। সেই প্রস্তুতির জায়গাটিতে আবার নানান রকম আলোচনা সমালোচনাও আছে, বিশেষ করে এই প্রশাসনের অধীনে, এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অধীনে নির্বাচন কতখানি সুষ্ঠু হবে সেটি একটি বড় প্রশ্ন। কি মনে করছেন, এই নির্বাচন কমিশনের সেই সক্ষমতা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আছে কিনা? ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত সহ আলোচক এবং দর্শক শ্রোতাকে। দেখেন, আমাদের এই জুলাই অভ্যুত্থানের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন, মোটা দাগে তিনি 3টি কথা বলেছিলেন। একটা হচ্ছে যে এই 15 বছরে আমাদের দেশের যে সকল প্রতিষ্ঠানগুলো ছিল, বিশেষ করে জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন, এগুলো দলীয়করণের ফলে এগুলো একেবারে ভগ্নাঙ্কুর হয়েছিল। সেখানে আস্থা রাখার মতন জায়গা ছিল না। অভ্যুত্থানের পরে আরও খারাপ অবস্থা হয়। তো এগুলো সংস্কার করা, এরপরে রাষ্ট্রের মৌলিক কিছু ব্যাপার যেখানে গণতন্ত্র কিংবা আইনের শাসন এটা ছিল না, এই জায়গাগুলো একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়, যার ফলে এটা সংস্কার করে একটা রাষ্ট্রকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার জন্য অঙ্গীকার। দ্বিতীয়ত ছিল যে এই জুলাই অভ্যুত্থানে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রীয় বাহিনীকে এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে যেভাবে হত্যা করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, সেগুলোর একটা বিচারের আওতায় আনা, এরপরে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। শুরু থেকে আমরা কিন্তু এই সরকারের কাছে বলেছিলাম এবং সবাই মিলে তার কাছে তাকে আমরা সমর্থন দিয়েছিলাম এবং ইতিহাসের সবচেয়ে জনসমর্থন নিয়ে একটা ক্ষমতাধর সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার। এখন এই নির্বাচনটা করার জন্যে তিনি তার প্রাথমিক যে কাজগুলো, এগুলো সারার জন্য আমরা প্রথম থেকে বলে আসছিলাম। তো সেখানে আমরা যেটা বলেছি যে নির্বাচনের বিকল্প নেই, কারণ একটা অন্তর্বর্তীকালীন সরকার তো অনন্তকাল ক্ষমতায় থাকবে না এবং নির্বাচনের জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো তার হাতে নেওয়া। কিন্তু আমরা শুরু থেকে সেই দিকটা দেখি নাই। আমরা যারা 15 বছর নির্বাচনের মাঠে একতরফা নির্বাচন করে একটি ফ্যাসিস্ট সরকার ক্ষমতা আঁকড়ে ছিল, এই জন্য আমরা যখন বলেছি যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিকে ক্ষমতা হস্তান্তর করা, তো সেই জায়গায় অনেক
কথাও বলা হয়েছে যে তারা কিন্তু কেন আপনি যে নির্বাচন কথাটি চায়। বলছেন যে শুরু থেকে আসলে আপনারা যে সংস্কারের প্রত্যাশা রেখেছেন সেই পর্যাপ্ত পরিমাণ সংস্কার বা সেই প্রত্যাশিত সংস্কার আপনারা দেখতে পাননি, কি মনে করছেন যদি আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে কি সেই সংস্কার শেষ করে নির্বাচন হবে? না না, আমি সেই কথাটা বলছি যে এখন এই যে আমরা শুরু থেকে বলেছিলাম যে এই সরকারও বলেছে যে আমি যথাসময়ে নির্বাচন দেব, এখন এই নির্বাচনের জন্য নির্বাচনের সঙ্গে যে সকল প্রতিষ্ঠানগুলো যুক্ত সেগুলো সংস্কারের জন্য আমরা প্রথমেই গুরুত্ব দিয়েছিলাম, পরামর্শ দিয়েছিলাম। দেখেন আপনি নির্বাচন সাথে যুক্ত কারা, শুধু নির্বাচন কমিশন তো না, নির্বাচন করতে হলে জনপ্রশাসন লাগবে, বিশেষ করে ডিসি, তারপরে ইওনো এবং ম্যাজিস্ট্রেট, এই যে কাঠামোটা তার সাথে দরকার। এই জনপ্রশাসন এখন পর্যন্ত তারা কিন্তু ঢেলে সাজাতে পারে নাই, আমরা প্রথম থেকেই বলেছি। তারপরে পুলিশ প্রশাসন, সেটাও কিন্তু এখন পর্যন্ত ঢেলে সাজাতে পারে নাই এবং সেখানে আস্থার জায়গায় আনতে পারে নাই। এখন এই যে না পারা, এই ব্যর্থতা তো এই সরকারের, আমরা তো প্রথম থেকেই বলে আসছি। এখন সেই জন্য আমরা যেটা আপনাকে আজকের এই আলোচনায় বলতে চাই যে আমরা সরকারকে এই নির্বাচনের কথা বলার পরে আমাদেরকে বলা হয়েছে আমরা কেন নির্বাচন চাই। তো এই যে নির্বাচন চাই এবং শুরু থেকে আমাদের যে পরামর্শ যে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যে সকল প্রতিষ্ঠানগুলো সেগুলোকে সংস্কার করে একটা নির্বাচন ছাড়া তো গণতান্ত্রিক প্রক্রিয়া আপনি যেতে পারবেন না। কিন্তু এই যে 1 বছর পরে যে জিনিসটা হয়েছে যে নির্বাচনের জন্য সরকার একটা রোডম্যাপ ঘোষণার জন্য বলেছে, তারা নির্বাচনও দিচ্ছে। আমরা ইসির সক্ষমতা নিয়ে আমরা প্রশ্ন তুলি না, কারণ এই সরকার আসার পরে তাদের তো এই ইসিরও তো একটা অভিজ্ঞতা হয়েছে 15 বছরে। আপনি হয়তো ইসি সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন না, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা কিন্তু ইতিমধ্যে ইসি সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। যদি বলি আমি আসবো আপনার কাছে, আমি গোলাম সারোয়ার মিলন আপনার কাছে আসি। এই যে ইসি সক্ষমতা নিয়ে আমরা আলোচনা করছি, কিংবা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে খুব বেশি সময় হয়তো আমাদের হাতে এখন আর নেই, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় প্রধান উপদেষ্টার কথা মতে, সেই অনুযায়ী যদি আমি জানতে চাই, এনসিপি নেতা কর্মীরা বা বিভিন্ন রাজনৈতিক দলের অনেকেই বলার চেষ্টা করছেন যে ইসিতেও এই মুহূর্তে বড় একটি রাজনৈতিক দল যারা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে বেশ প্রভাব ফেলছে, তাদের লোকজন বসে আছে। সেটি কি আপনি কিভাবে দেখছেন? সেটি আসলে নির্বাচনে আবারও প্রভাব ফেলবে কিনা? ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ আমার অত্যন্ত কাছের সহ-আলোচক জনাব শামসুজ্জামান দুদু এবং মিজান ভাই সহ অগণিত দর্শক শ্রোতাকে প্রীতি শুভেচ্ছা। আমি যেটা বলতে চাই যে আপনারা এখানে যতবারই এসেছি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, সেই অভ্যুত্থানের পরপরই বলে এসেছি আজকে জাতি, সরকার কিংবা বড় স্টেক হোল্ডার হিসেবে বিএনপি সহ সব দল ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত। কিন্তু মানসিকভাবে প্রস্তুত থাকলেও চ্যালেঞ্জটা কতটুকু, আপনি যেটা বললেন ইসির সক্ষমতা কতটুকু, প্রতিবন্ধকতা কোথায় কোথায় আছে, এখানে একটি কথা আপনাকে বলতে হবে যে আপনাকে বলতে চাই যে রাজনৈতিক দলসমূহ এবং ভোটারদের আস্থাটা ফেরানো হলো 1 নম্বর, তার সক্ষমতা দেখানোর প্রয়োজন আছে। প্রথমে বলে নিচ্ছি, এই ইসি এই নির্বাচন কমিশনের প্রতি আমাদের দলের কিংবা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের পূর্ণ আস্থা রয়েছে। এই কারণে কারণ তারা দেখেছে 12টা নির্বাচনের 12টা কমিশনের যে ইতিহাস এটা তারা দেখেছে, এবং সেই থেকে তারা এখানে যারা আছেন আমরা আস্থা রাখতে চাই তারা একটি গ্রহণযোগ্য একটি নির্বাচন, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটি নির্বাচনের ব্যবস্থা তারা করবেন। এবং আপনি জানেন যে প্রশাসনের যে নিরপেক্ষতা সৃষ্টি করা যায়, যেটা মিজান ভাই বললেন যে এই যে জনপ্রশাসন বলেন, পুলিশ বলেন, এইগুলি তো এখনো ঠিক হয়নি। এবং আজকে বিএনপির পক্ষ থেকে না আমি অবশ্যই ইচ্ছা করলে 3 মাসে যদিও তখন এত বড় অভ্যুত্থান হয়নি, আপনি দেখেন 90-এর এরশাদ বিরোধী আন্দোলনের পর 3 মাসে কিন্তু একটি সুন্দর নির্বাচন হয়েছে। আপনাকে সেখানে একটি প্রসঙ্গটা নিয়ে বলতে চাই, জাস্টিস সাহাবুদ্দিন যেভাবে নির্বাচনটা করেছেন, সংবিধানে তো লেখা ছিল না উনি এসে নির্বাচন করবেন আবার উনি তার পদে ফিরে যাবেন। এটা একটা 3 দলের একটা ঐক্যমত ছিল, সেই কারণে হয়েছে। আমি ওই রেফারেন্সটা টানলাম এই কারণে, আজকে যারা এই যে ঐক্যমত কমিশনে যাচ্ছেন, যদিও আমি মনে করব ঐক্যমত কমিশনে এখানে শুধু 34টা দল এবং জোটকে তারা আলোচনা করছেন, অনেক দলকে তারা বাইরে রাখছেন। আমরা যারা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করি, যাই হোক সেটা অন্য প্রসঙ্গ।
তো আমি বলতে চাই যে এইখানে যে আজকে তারা ওনারা যাচ্ছেন, বিএনপির পক্ষ থেকে ওনারা যাচ্ছেন, সেখানে কিন্তু যে প্রস্তাবনা দেওয়া হয়েছে যে খসড়া 20 তারিখের মধ্যে হবে, সেখানে কি বলা হয়েছে, একটা পটভূমি দেওয়া হয়েছে এবং সংস্কার প্রস্তাবগুলি মত দ্বিমতের কথা বলা হয়েছে এবং অঙ্গীকারনামার কথা বলেছে, 8টা অঙ্গীকারনামা। তো অঙ্গীকারনামায় স্বাক্ষর যখন হবে, আমি তখনই আস্থা রাখতে চাই যে দলগুলি ঐক্যবদ্ধ হয়েছে। কারণ জুলাই কথা আপনি বলছেন, ঐক্যকে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন শোনেন, মত দ্বিমত থাকবেই, কিন্তু মিনিমাম একটা জায়গায় তো আসতে হবে। কারণ সেটা না হলে আপনি আইনি ভিত্তি, যদি এখানে একটি কথা বলি, এনসিপি সম্পর্কে শুধু এটুকু বলবো, তার একটি নতুন দল, আমাদের মতোই নতুন দল, তাদের আকাঙ্ক্ষা আছে, আমি তাদেরকে সম্মান করতে চাই এবং তাদের জুলাইয়ের দায় দেনাকে পরিশোধ করে আইনি ভিত্তি দিয়ে আমরা সেটাকে করতে চাই। আইনি ভিত্তির ব্যাপারে আমি লাস্ট যে লাইনটা বলতে চাই, আইনি ভিত্তি কিছু অর্ডিন্যান্সের মাধ্যমে হতে পারে, কিছু পার্লামেন্ট করবে। যেগুলি পার্লামেন্ট করবে সেটা যদি, ওই যে রেফারেন্স দিলাম যে 90 শাহাবুদ্দিনের ব্যাপারটা যখন ঐক্যমতের ভিত্তিতে ছিল, পার্লামেন্টে গিয়ে সেটা বৈধতা দিয়েছে, ঠিক তেমনিভাবে যেই সনদে এটা অঙ্গীকারনামা যদি যেটা আসছে, সেখানে যদি তারা ঐক্যমত হয়, এখন সেখানে কতটুকু ঐক্যমত হবে না হবে সেটা দেখার বিষয়। কারণ আপনি দেখেন পিআর সিস্টেমে, হ্যাঁ, এখন পিআরের কথা আসতেছে, এখন আমরা সেখানে বলতে চাই যে এই পিআরটা তো মানুষ এখন জানে না, বুঝে না, নতুন করে হঠাৎ করে এটা দিলে তো হবে না। সুতরাং আমরা মনে করি যে নিম্নকক্ষে যদি দ্বিকক্ষ বিশিষ্ট হয়, নিম্নকক্ষে অর্থাৎ সংসদে আপনার প্রচলিত নিয়ম অনুযায়ী চলতে পারে এবং উচ্চকক্ষে পিআরের ভিত্তিতে নমিনেশনটা হতে পারে। নির্বাচন কমিশনের যতখানি আছে ততখানি রাজনৈতিক দলগুলোরও তো আছে একটি গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশি মানুষকে উপহার দেওয়ার জন্য। শামসুজ্জামান দুদু, ঠিক সেই জায়গাতে একটু জানতে চাই, এই যে সব সংস্কারের এক ধরনের আইনি ভিত্তির দাবি আসলে রাজনৈতিক দলগুলো করছে, সেই আইনি ভিত্তি না দিয়ে নির্বাচন দিলে দেশের ভাগ্যাকাশে মহা বিপর্যয় অপেক্ষা করবে বলেও জানিয়েছে জামায়াত ইসলামী। বিএনপি আসলে কি মনে করছে, এই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে সব সংস্কারকে আইনি ভিত্তি দেওয়াকে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব আদৌ? জি, আপনাকে ধন্যবাদ। আমাদের মিলন ভাই ছাত্র আন্দোলন থেকেই আমি তার সঙ্গে পরিচিত, একসঙ্গে কাজ করেছে। আমাদের মিজান ভাই কোনো রাজনৈতিক পথ চলায় অত্যন্ত বিজ্ঞ, তাদেরকে শুভেচ্ছা, আর যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। নির্বাচনে আসলে কোনোই অসুবিধা নাই, অসুবিধা হচ্ছে সদিচ্ছার। কারণ হচ্ছে যে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, 90-এর গণঅভ্যুত্থান হয়েছে, 24-এর গণঅভ্যুত্থান হয়েছে, এর আকাঙ্ক্ষাটা কি? স্বাধীনতা এবং গণতন্ত্র। যখন স্বাধীনতা এবং গণতন্ত্র বিপদাপন্ন হয়েছে, তখনই কিন্তু মানুষ জেগে উঠছে। আপনি 71-এর মুক্তিযুদ্ধ, দক্ষিণ পূর্ব এশিয়াতে কোনো জাতিগোষ্ঠীর এই ঘটনা নাই। এই যে বলে না পাঞ্জাবি, পাঠান, সিন্ধি, মানে উচ্চ লম্বাও কম না, কিন্তু ওরাও যুদ্ধ করে স্বাধীনতা আনে নাই। ভারতে তো আনেই নাই, ওরা তো ওই ব্রিটিশদের সঙ্গে বসে এই কর্ম শেষ করছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে, বাংলাদেশ সব কিছু ব্যাপারে পথ দেখিয়েছে। যেমন 90-এর গণঅভ্যুত্থানে হোসেন মোহাম্মদ এরশাদের সরকারের পতনের পর আপনি একেবারে 90 দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছে, জাস্টিস শাহাবুদ্দিনের এরকম দৃষ্টান্ত আছে। ঠিক তেমনি অন্যান্য যদি নির্বাচনগুলো দেখেন, ভালো অথবা মন্দ, আপনি কোনটা নেবেন? এই যে ইসির সক্ষমতার এই যে শব্দটা এখন প্রয়োগ করা হচ্ছে, তারপরেও আপনি যে কথাগুলো বললেন, বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে কথা বলছে বিভিন্নভাবে, মূল কাজটা কি আপনি মাইন্ড করেন না? আমরা যখন একটা বিয়ের অনুষ্ঠানে যাই, মেয়েরা বা ছেলেরা, কারোর সাজন গোজন খুব বেশি থাকে, কারোর কম থাকে, এবং কেউ কেউ একেবারে সাধারণভাবে যায়। ওই অনুষ্ঠানটা মুখ্য যদি হয়ে থাকে, পৌঁছানোটাই মুখ্য। আপনি নির্বাচনে যখন নামবেন, এই দেশের নির্বাচন কমিশন করে এটা ভাবা এবং বলাটা, আমরা জানি নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত বা নির্বাচন যারা করেছে তারা জানি, বিভিন্ন রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন গোষ্ঠী সবাই মিলে কিন্তু নির্বাচন কমিশনকে যখন সহযোগিতা করে, তখনই তারা ভালো কিছু করতে পারে। এই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সরকারকে সমর্থন, এই সরকারের কোনো ইয়ে নাই, রাজনৈতিক ভিত্তি নাই। রাজনৈতিক দলগুলো তার সবথেকে বড় শক্তি, এবং রাজনৈতিক দলের মধ্য দিয়ে আপনার জনগণ তাদের সঙ্গে আছে। কিন্তু সেই রাজনৈতিক দলগুলোর শক্তির কথা আপনি বলছিলেন, সেই শক্তিটাতেও তো আমরা আসলে বিভক্তি দেখতে পাচ্ছি। না, কোনো বিভক্তি নাই, কোনো বিভক্ত নাই, নানান ইস্যু নিয়ে নানান ভাবে দ্বিমত, কোনো বিভক্তি নাই। দ্বিমত এটা গণতন্ত্রের সৌন্দর্য।
2 নম্বর হচ্ছে এখানে যারা গণতন্ত্র চায় আর গণতন্ত্র চায় না তারা আমি পরিমাপ করব কিভাবে। নির্বাচনে যখন জনগণ থেকে আমি নির্বাচন থেকে বিচ্ছিন্ন করব তাহলে বুঝতে হবে উদ্দেশ্য ভিন্ন। আমি যখন ভোটাধিকার দেওয়ার চেষ্টা করব, যদি যে জনপ্রিয় সে কখনো নির্বাচনকে বিরোধিতা করবে না, কখনো না, কারণ সে তো জিতবে। আর যে জিতবে না সে কোনো না কোনোভাবে নির্বাচনটাকে ঠেকানোর চেষ্টা করবে। এটা আমি একেবারে মোটা দাগে বলে দিলাম। এখন যে যত জনপ্রিয়তা দাবি করছে তার নীতিতে যদি মাপতে চান নির্বাচন, ওই নির্বাচনে আমি না গিয়ে প্রমাণ করতে পারবো না বিএনপি বড় দল না জামাত বড় দল নাকি ইসলামী আন্দোলন বড় দল নাকি জাতীয় পার্টি যারা সবসময় সরকারের সঙ্গে থাকছে তারা অবস্থা ভালো হয়েছে কিনা। তো এইসব নির্ধারণ করার একমাত্র পথ হচ্ছে নির্বাচন। এই নির্বাচন কোনো অছিলাতে যদি কেউ বাধাগ্রস্ত করতে চায়, আমার একেবারে স্পষ্টপুষ্টি কথা, তারা কোনো না কোনোভাবে নির্বাচন ঠেকাতে চায়। এই যে আপনি ইসির সক্ষমতা নিয়ে আলোচনা করছিলেন এবং আপনি বললেন যে সেই জায়গাটিতে আসলে রাজনৈতিক দলগুলোর সক্ষমতা কতখানি, সেটি খুবই গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে আমি যে প্রশ্নটি করছিলাম যে গ্রহণযোগ্য নির্বাচন করতে তো আসলে রাজনৈতিক দলগুলোর এগিয়ে আসার প্রয়োজনীয়তা অনেক বেশি, সেই প্রয়োজনীয়তাটা বা সেই এগিয়ে আসার জায়গাটি কি আপনারা দেখতে পাচ্ছেন? সবাই নির্বাচন চায়, সবাই। কেউ তাদের মতো করে চায়, কেউ গণতান্ত্রিক বিধিবিধান মেনে করতে চায়। আর নির্বাচনটা হবে সবার মতামতটাকে জনগণ কিভাবে ধারণ করে তার ভিত্তিতে। আমি এই প্রথাগত নিয়মে আমি নির্বাচন চাচ্ছি, কেউ কেউ পিয়ারের ভিত্তিতে নির্বাচন নতুন করে বলছে, সব কিছু ডিসাইড করবে ওইটা, কিন্তু এটা না হলে ওইটা করতে দিব না, এটা ঠিক গণতান্ত্রিক মন মানসিকতার ব্যাপার না। আমি আমার বক্তব্যকে রাজনৈতিক কর্মসূচি হিসাবে গ্রহণ করে জনগণের কাছে যাব, জনগণ যেটা সাপোর্ট করবে তখনই না বুঝবো যে সেটা গ্রহণযোগ্য। কিন্তু ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, এই যে শামসুজ্জামান দুদু যেটি বলছিলেন যে আমার মন মতো না হলে আমি সেটি করতেই দিব না, এই যে নানান রকম ইস্যুকে আসলে শর্তের জায়গায় নিয়ে আসা হচ্ছে, সেটি কোনো না কোনোভাবে আমরা দীর্ঘদিন দেখেছি বাংলাদেশের নির্বাচন মানে এক ধরনের রাজনৈতিক সহিংসতা হয়েছে এবং সেই সংস্কারগুলো তো আমরা আসলে নতুন করে দেখার চেষ্টা করছিলাম। এবারে নির্বাচনে কি সেই সহিংসতা থেকে আমরা বেরিয়ে আসবো নাকি এই ইস্যুগুলো আবার নতুন করে সহিংসতার জন্ম দিতে যাচ্ছে? আমি আপনার উত্তরে আসবে কি বিরতির সময় হয়েছে। জি25 প্রাথমিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছি। ডক্টর মিজানুর রহমান, আপনার কাছে প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, যদি আসলে রাজনৈতিক দলগুলো সেই সদ্ভাব না রাখতে পারে তাহলে যে সহিংসতা আবারও আমরা আসলে নির্বাচনে আশঙ্কা প্রকাশ করছি সেটি আরও বেশি বাড়বে কিনা। সেই সাথে আমি একটু যুক্ত করি, নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তা ইতিমধ্যে জানিয়েছেন জুলাই সনদ সহ নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সদ্ভাব না থাকলে নির্বাচনের সহিংসতা বাড়বে এবং দেশ বিদেশে ওই অর্থে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। দেখেন, বাংলাদেশের মানুষ কিন্তু একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তাকিয়ে আছে এবং তারা প্রস্তুত যে আমরা উৎসব মুখর পরিবেশে ভোট দেব এবং তাদের আকাঙ্ক্ষিত একটি সরকার তারা প্রতিষ্ঠা করবে। এই ক্ষেত্রে নির্বাচন করবে তো রাজনৈতিক দলগুলো এবং এই দলগুলোর প্রত্যেকেরই নিজস্ব একটা কর্মসূচি আছে, দলীয় এজেন্ডা আছে, এগুলো বাস্তবায়ন করার জন্য তারা জনগণের কাছে নানামুখী কর্মসূচি নিয়ে থাকবে। এবং আপনি যদি দেখেন যে আমরা এই জুলাই অভ্যুত্থানের পরে যারা রাজনীতির মাঠে সক্রিয় আছি প্রত্যেকটা দলই নির্বাচনের জন্য পুরো প্রস্তুতি নিয়েছে। আপনি যদি দেখেন যে পিয়ার নিয়ে যারা কথা বলছে যে আমরা নির্বাচন হতে দেব না, আবার কেউ বলছে নতুন একটি রাজনৈতিক দল তারা বলছে নতুন সংবিধান ছাড়া আমরা নির্বাচন হতে দেব না। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে যারা এই কথা বলছে, আপনি দেখেন যারা পিয়ার না হলে নির্বাচন করবে না তারা অলরেডি মাঠে প্রত্যেকটা আসনে তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে এবং প্রার্থী তারা ভোটের ক্যাম্পিংয়ে যাচ্ছে। আমরা যারা শুরু থেকে নির্বাচন চাচ্ছি আমরা কিন্তু এখনও প্রার্থী ঘোষণা করিনি। আপনি বিএনপি সহ আমরা যারা রাজনৈতিক মাঠে আছি আমরা কিন্তু করিনি। তাহলে এই রাজনৈতিক দলগুলোর তো পুরো প্রস্তুতি রয়েছে একটি নির্বাচনের জন্য। এখন এই যে কেউ বলছে এইটা না হলে নির্বাচন হতে দেব না, ওইটা না হলে, এটা আমি মনে করি যে তাদের রাজনৈতিক একটা বক্তব্য, একটা কৌশল। এবং এই জায়গাগুলোকে কেন্দ্র করে আসলে নির্বাচনের সময়টাতে সহিংসতা আরও বাড়বে কি? এখন ধরেন নির্বাচনের সহিংসতা বাড়ার মতন এরকম দেখছি না, কারণ আমাদের এই দলগুলোর কিন্তু গত 15 বছরের একটা অভিজ্ঞতা হয়েছে। এই 15 বছর আমরা এই যে বিভক্তি বিভাজনের কারণে
আমরা রাজনীতির মাঠে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এই অভ্যুত্থানের পরে আমাদের কিন্তু একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসার একটা বিরল সুযোগ তৈরি হয়েছে। যেই রাজনৈতিক দলগুলো নির্বাচন বিমুখ হবে, নির্বাচনকে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় বাধাগ্রস্ত করবে, জনগণই কিন্তু তাদেরকে প্রত্যাখ্যান করবে। এই জন্যে আমি মনে করি যে এই রাজনৈতিক দলগুলো যারা যাই বলুক না কেন মাঠে নির্বাচনকে কেন্দ্র করে, তাদের নির্বাচন করার জন্য দলীয় প্রস্তুতি রয়েছে এবং তারা মাঠে আছে। আর একটা বিষয় আপনাকে বলি, সেটা হচ্ছে যে এই নির্বাচনটা তো করবে সরকার এবং ইসি, নির্বাচন কমিশন। তো তাদের তো, যেটা আমাদের শ্রদ্ধেয় শামসুজ্জামান দুদুভাই বলেছে, আমাদের তো অভিজ্ঞতা আছে 90-এর, সেখানেও তো একটা অভ্যুত্থানের পরে আমরা মাত্র 3 মাসের মধ্যে ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে। এখন আমরা মনে করি যে এই নির্বাচনের সাথে যে সকল প্রতিষ্ঠান সম্পৃক্ত আছে তাদের ঢেলে সাজিয়ে সরকার সেদিকে যাচ্ছে, এবং আমরা এই প্রত্যেকটা রাজনৈতিক দল একসাথে এই যে ঐক্যমত্য কমিশনে বসলাম, আমরা বাইরে যাই বলছি, ওখানে তো পিয়ার নিয়ে বলছে না, একদিনও বয়কট করে নাই যে পিয়ার না হলে পরে আমরা নির্বাচনে যাব না। ওখানে তো একবারও বলে নাই যে এই নতুন সংবিধান ছাড়া আমরা নির্বাচনে যাব না, আমরা ঐক্যমত্য কমিশনকে বয়কট করে আসলাম। কিন্তু নির্বাচনী মাঠে তো আসলে সেই প্রভাবগুলো এখন একটা হচ্ছে নির্বাচনের মাঠে যে বাইরের একটা মেঠো বক্তব্যকে আমরা কিন্তু ওইভাবে কাউন্ট করব না। আমরা দেখব যে সরকারের সঙ্গে, নির্বাচন কমিশনের সঙ্গে এই দলগুলো কি আচরণ করছে, এবং এই যে জুলাই অভ্যুত্থানের পরে আমরা যে সংস্কার নিয়ে 30-32টি রাজনৈতিক দল একসঙ্গে বসছি, এবং সেখানে আমি প্রতিদিনই উপস্থিত ছিলাম গণফোরামের পক্ষ থেকে, এবং সেখানে আমরা দেখছি একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হচ্ছে, এবং সংস্কার নিয়ে আমরা প্রত্যেকটা দল তাদের অবস্থান থেকে পরামর্শ দিচ্ছি। সেখানে তো আমাদের একটি বক্তব্য। কিন্তু এখানে তো একটা প্রশ্ন, আসলে এই সৌহার্দ্যপূর্ণ আলোচনাটা বাইরে বেরিয়ে আসলে আসলে কেন সৌহার্দ্য থেকে বেরিয়ে অন্য কিছু হয়ে যাচ্ছে? এখন একটা জিনিস হচ্ছে যে প্রত্যেকটা রাজনৈতিক দল সে তো চায় যে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ক্ষমতায় যাক, সুতরাং তার তো বক্তব্য, তার বিভিন্ন দাবি নানাভাবে জনগণের কাছে যাবে, এটা একটা রাজনৈতিক কৌশল হতে পারে। কিন্তু আমরা যেটা মনে করছি যে প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং নির্বাচনকে বয়কট করা কিংবা নির্বাচনকে বাধাগ্রস্ত করার অর্থ হলো যে ফ্যাসিস্ট যাকে আমরা তাড়িয়েছিলাম তাকে পুনর্বাসনের একটি, এই যে নির্বাচনী রাজনৈতিক দলগুলো আসলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, গোলাম সারোয়ার মিলন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে নির্বাচন কমিশন বলছে যে তারা নানামুখী চ্যালেঞ্জ দেখছে আসলে একটি গ্রহণযোগ্য নির্বাচনকে অনুষ্ঠিত করতে, এবং সেক্ষেত্রে তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যালেঞ্জটি দেখার চেষ্টা করছে সেটা হচ্ছে প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরপেক্ষ এবং সক্রিয় ভূমিকায় রাখা। বিগত 15 বছরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেভাবে আসলে দলীয়করণ করা হয়েছে, পুরোপুরিভাবে ঢেলে সাজিয়ে তাদেরকে নিরপেক্ষ এবং সক্রিয় ভূমিকায় রাখা কতখানি সহজ হতে যাচ্ছে? দেখেন, দুদু সাহেব একটা কথা বলছিল, সম্পূর্ণ একমত। সদিচ্ছা, আপনার পলিটিক্যাল উইল অ্যান্ড পলিটিক্যাল কমিটমেন্ট রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন থাকতে হবে, নির্বাচন কমিশনে আমি আগে বলেছি যে ব্যক্তিগতভাবে কিংবা আমরা দলীয়ভাবে আমরা এই নির্বাচন কমিশনের পুরো আস্থা রাখতে চাই। এই কারণে আপাত দৃষ্টি এখনও পর্যন্ত মনে হচ্ছে তারা সেদিকে এগোবে। এখন তাদের চ্যালেঞ্জ আছে, যেটা বললেন যে আইন শৃঙ্খলাটাকে কতটুকু কী করতে পারবে, কিংবা ভোটাররা যে মানে নিরাপদে নিশ্চিন্তে সে তার ভোটটা দিতে পারবে, এইটা কিন্তু বড় চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জটাকে রক্ষা করার জন্য আমি যেটা মনে করি যে আজকে যেমন বিএনপি এটা বড় দল, অস্বীকার করার তো উপায় নেই, কিন্তু আজকে এমন দেখা গেল যে এমন নির্বাচন, আমরা যেন নির্বাচন চাই আমরা ফেব্রুয়ারিতে, এখন যেন তেন নির্বাচন, কিংবা এ দেখেন আমি বলি এরশাদ সাহেবের সময় 88-তে একটা নির্বাচন হয়েছে, যদিও সেখানে কিছু অনেক ভালো ভালো আইন হয়েছিল যেটা পরবর্তীতে গৃহীত হয় নাই এই আপনার আদালতকে এই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, স্বৈরাচার ছিল, হয়নি। বিএনপির আমলে একটা নির্বাচন হয়েছে যেটা গ্রহণযোগ্য হয়নি 95, কিন্তু একটা ভালো আইন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের, এবং যেটার ভিত্তিতে 3টা নির্বাচন, বাংলাদেশে 12টা নির্বাচনের মধ্যে 3টা নির্বাচন অপেক্ষাকৃত ভালো নির্বাচন হয়েছে এই তত্ত্বাবধায়ক সরকারে। এইটা উঠার পরই দেখা গেল যে এই যে পতিত স্বৈরাচার হাসিনা বলি, আমরা যাই বলি, তাদের 15 বছরের যে লিগেসিটা, যে ক্রিপ্টোকেসির কারণে যেখানে তারা প্রতিটা প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা তো বলেন, সব জায়গায় তাদের লোক বসিয়েছিল, এইটাকে ক্লিনজিং করে এইটাকে বিরাট চ্যালেঞ্জ এটা এর জন্য। এখন এইটা যদি আমরা সবাই ঐক্যমত হই, এবং আমি মনে করি যে দেখেন
যে এই যে প্রশাসনের ক্লিনজিং এর কথা আপনি বলছেন, সেখানে তো পাল্টা পাল্টা অভিযোগ আছে। রাজনৈতিক দলগুলো বলার চেষ্টা করছে যে বিএনপির অনেক নেতাকর্মীরা পুরো প্রশাসনে আছেন এখন, আবার বিএনপি নেতাকর্মীরা বলার চেষ্টা করছেন এখন অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের অনেক লোক। দেখেন, আমি এখানে একটা কথা বলি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমি সম্মান রেখে বলবো, ডক্টর ইউনূসকে কিন্তু একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, আমরা সবাই জনগণ সমর্থন, প্রতিটা রাজনৈতিক দল সমর্থন দিয়ে তাকে দিয়েছিল। কিন্তু আজকে মানুষের মনে সংশয় এবং সন্দেহ দিন দিন বাড়ছে, কারণ একবার দেখলাম যে সে এনসিপি গঠিত হয়েছে এই সরকারের পৃষ্ঠপোষকতায়, আবার দেখলাম লন্ডনে গিয়ে সে বিএনপির সাথে একটা ঐক্যমত করেছে। এই যে সে এক একবার এক একজনের ঘাড়ে বসে যে সে যে আসলে তার গোলটা কি, এটা আগামী দিনের পথ চলায় আমরা পরিষ্কার হতে পারবো। আমরা আশাবাদী, আমরা নির্বাচন চাই, আমরা যেন তেন নির্বাচন চাই না। আমরা আপনি যে কথাগুলি বললেন, যে আলোচনাগুলি করলাম, এইগুলিকে ঠিক করাটাই আমাদের বড় চ্যালেঞ্জ। এবং আপনি পলিটিক্যালি আমি যেটা মনে করি, এখানে আমরা 3 দলের 3টা রিপ্রেজেন্টেটিভ আছি। আমি মনে করি দেখেন, বড় দল হিসাবে হয়তো বিএনপি হয়তো আগামীতে ক্ষমতা আসবে, এটা যদি আপাতত ধরে নেই, সিট কয়টা পালো সেটা পর কথা। একটা শক্তিশালী বিরোধী দল কিন্তু তৈরি করাটা কিন্তু এখন গণতন্ত্রের জন্য, কারণ গণতন্ত্রটা হচ্ছে বাইসাইকেলের মতো। এখন যদি একটা শক্তিশালী বিরোধী দলকে যদি আমরা মানে তৈরি না করতে পারি, আমরা যদি স্পেস না দিই, তাহলে কিন্তু পরবর্তী আবার যে কথাটা বলতেছে যে আবার আমরা কোনো স্বৈরাচারকে কিংবা কোনো ফ্যাসিস্ট যাতে তৈরি না হয়, কারণ সিস্টেমটাই কিন্তু মানুষকে সেইভাবে নেয়। সুতরাং আমরা আশা করি যে এই আগামী নির্বাচনটা যাতে গ্রহণযোগ্য হয়। আরেকটা কথা বলে শেষ করব, আপনার কাছে আসবো। শামসুজ্জামান দাদা, এই যে গত সপ্তাহে আপনি নিশ্চয়ই জানেন ইসি কর্মকর্তারা তাদের সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে বেশ কিছু বিষয় উঠে এসেছে। সেখানে আসলে ইসির উপর আস্থা ফেরানো নিয়েও আলোচনা হয়েছে। অর্থাৎ বিগত সময়গুলোতে আসলে আমরা যেই ইলেকশন কমিশনের অধীনে নির্বাচন হতে দেখেছি, তারপরে যথেষ্ট আস্থার অভাব আছে আমাদের মধ্যে, আইন শৃঙ্খলা পরিস্থিতি লেভেল প্লেইং ফিল্ড তৈরির মতন যে কাজ, এই কাজগুলোতে এখনো কমিশন হাত দেয়নি। ভোটের প্রস্তুতিমূলক কাজের দিকেই তাদের নজর বেশি। আপনি কি মনে করছেন এই কাজগুলোতে ইতিমধ্যে শুরু করা উচিত ছিল কিনা? শুরু তো অনেক আগেই করা দরকার ছিল। অনেক কাজই আমরা করে ফেলতে পারতাম গত 1 বছরে, কারণ আমরা 90-এ দেখেছি, 91-এ যে ইলেকশনটা হয়েছে, 90 দিনের ভিতরে সেই ইলেকশন জাস্টিস শাহাবুদ্দিন সাহেব করতে পেরেছিলেন। তার সদিচ্ছা ছিল, তার লক্ষ্য ছিল, তার কর্ম একটা নেতৃত্ব ছিল। এই জন্য আমার মনে হয়, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো সেই সময় গণঅভ্যুত্থানে বিজয় অর্জন করেছিল যেসব রাজনৈতিক দল, তাদেরও অকুণ্ঠ সমর্থন তার পক্ষে ছিল, এখনও ছিল। কিন্তু 1 বছরে কেন এটা সম্ভব হলো না সরকারই ভালো বলতে পারবে। তবে আমার কাছে মনে হয়েছে নির্বাচন কমিশন যে চ্যালেঞ্জগুলোর কথা বলছে, এটাও তারা 54 বছরের মধ্যে তাকালে দেখবে সবথেকে বড় শক্তি তাদের পিছনে আছে, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো। সেই দলগুলো তাদের সমর্থন দিচ্ছে। হ্যাঁ, অতীতে 3টি নির্বাচনে তারা যে বিতর্কিত অবস্থানে ছিল, সেই অবস্থানে তো আমি তাদের বলি না তাদের দোষ, এই কারণে বলি না, তারা চাকরি এটা হিসাবে নিয়েছিল। যদি না নিয়ে চাকরি হিসাবে না নিয়ে মিশন হিসাবে নিত, ভিশন হিসাবে নিত, তাহলে ওটা ছেড়ে দিয়ে চলে যেতে পারত। মানসিকতার পরিবর্তনের তো একটা প্রয়োজন আছে। না, সেই জায়গায় সরকার খুব বড় ভূমিকা। সরকার কি চাচ্ছে? নির্বাচন কমিশন থেকে বলছে যে একটা ভালো নির্বাচনে সরকারের পূর্ণ সমর্থন ছাড়া এটা সম্ভব না। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কি চাচ্ছে, কি মনে করছে? এটা একেবারে ধরে নিব, এটা প্রতিটি রাজনৈতিক দলের সরকার। এই সরকার প্রধান হিসাবে ডক্টর ইউনূস সাহেব কিন্তু ইতিমধ্যে বলেছেন যে তিনি একটি ঐতিহাসিক নির্বাচন করতে চান। আমি তার কথা পজিটিভলি নিতে চাই, এবং এখন তাকে সহযোগিতা করার মধ্য দিয়ে একটি, যেমন আমি বলি, এই যে পুলিশ, সেনাবাহিনী, পুলিশকে ধ্বংস করেছে কে? পুলিশ নিজেরা তো ধ্বংস হয় নাই, গত সরকার। এখন আমি এই পুলিশ বাদ দিয়ে আপনি এই সমাজ, রাষ্ট্র, আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি চালাবেন, এটা অসম্ভব ব্যাপার। হ্যাঁ, কিছু কাজ শুধু পুলিশ করছে নাকি, প্রশাসন করছে, রাজনৈতিক দলের গুন্ডারা করছে। আপনি শুধু পুলিশের উপরে দোষারোপ করলে তো এটা ঠিক হবে না। হ্যাঁ, কিছু লোক করতে পারে, আপনি তাদের বিচার আওতায় আনেন। টোটাল বাহিনীকে আপনি দোষারোপ করা ঠিক হবে না। যেমন সেনাবাহিনী আপনাকে ইতিমধ্যে বলেছে নির্বাচনের জন্য যা যা করার তারা তৈরি আছে। আর রাজনৈতিক দল সবচেয়ে বড় শক্তি হচ্ছে পুলিশ, সেনাবাহিনীর সঙ্গে সবথেকে বড় শক্তি হচ্ছে রাজনৈতিক দল।
রাজনৈতিক দল যেমন সবচাইতে বড় শক্তি, তেমনি এই সবচাইতে বড় শক্তিগুলোর মধ্যে যদি অনৈক্য তৈরি হয়, সেই সুযোগ আসলে সুযোগ সন্ধানে নিতে পারে এবং সেটির মাধ্যমে এক ধরনের নাশকতার ভীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। এই আশঙ্কাও বারবার সরকারের তরফ থেকে করা হচ্ছে, নির্বাচন কমিশনের তরফ থেকেও করা হচ্ছে। সেখানটাতে আসলে আমাদের এই মুহূর্তে কি করার আছে? আমি এই উত্তরটা নিব। আরেকটি বিরতির সময় হয়েছে। জি 25 মিনিট রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। 25 মিনিট রাজকাহন দেখছেন। গোলাম সারোয়ার মিলন, রাজনৈতিক দলগুলোর শক্তিকে যখন আমরা সবচেয়ে বেশি বড় শক্তি হিসেবে দেখার চেষ্টা করছি, ঠিক একই সময় আবার রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি আসলে এক ধরনের দূরত্ব তৈরি হয়, সেক্ষেত্রে সেই নির্বাচনে সুযোগ সন্ধানে নাশকতার মাধ্যমে এক ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি করার সুযোগ নিতেই পারে। সেই শঙ্কাও রয়েছে রাজনীতিতে। শুনেন, এখানে বিএনপি সহ যারা এই 32-34টা দল আলোচনা আছে, কিংবা এর বাইরে আমরা যারা আছি, আমরা যারা নির্বাচনে বিশ্বাস করি, আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করি, আমার মনে হয় যে এইখানে ওই যে কথা সে বললো, সদিচ্ছা এবং পলিটিক্যাল কমিটমেন্টের কথা আমি বললাম, এই জায়গায় থাকলে নির্বাচন আমরা করতে পারবো। চ্যালেঞ্জটা কোথায় জানেন? আপনি যেটা বললেন, এই পতিত স্বৈরাচার যারা আছে তাদের কাছে প্রচুর টাকা আছে। এই টাকা দিয়ে তারা কিন্তু প্রতিবন্ধকতা, আপনি যেটা বললেন সহিংসতা বিভিন্ন ক্ষেত্রে করতে পারে। আমাদেরকে সেদিকে সজাগ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি সেটা করা সম্ভব। আরেকটা কথা বলি আপনাকে, পিআরও চেঞ্জ করে কিন্তু এই নির্বাচনকে একদিনে না করে, এটা আমাদের দলের পক্ষ থেকে বক্তব্য, 8 দিনে করা উচিত। এই কারণে ইন্ডিয়াতে যেটা হয়, তাহলে হবে কি, এই নাশকতাটা কম হবে, ইচ্ছামতো জনগণ তার প্রতি ইয়েকে নিয়ে এটা করতে পারবে। আর দ্বিতীয় হচ্ছে লাস্ট পয়েন্ট যেটা আমার, এই সেনাবাহিনীর কথা যেটা বললেন, এটা কিন্তু আমাদের ন্যাশনাল আর্মি। সেনাবাহিনীর অতীতে বিভিন্ন চিফ যারা এসেছে তাদের নিয়ে হয়তো বিতর্ক এসেছে, কিন্তু অ্যাজ এ প্রাতিষ্ঠানিকভাবে এটি একমাত্র প্রতিষ্ঠান যেটা আমাদের স্বীকার করতে হবে যে আজকে তাদেরকে বিতর্কিত করার যে প্রয়াস অনেকে নেয়, এটা ঠিক না। কারণ দেখেন, এই যতই ছাত্ররা গোল দিয়েছে, তারা 15 বছর বিএনপি মাঠে ছিল, তারা গুম হয়েছে, হত্যার শিকার হয়েছে, জেল খেটেছে, কিন্তু এই 5ই অগাস্টে কিন্তু সেনাবাহিনী যদি সেদিন রুখে না দাঁড়াতো কিংবা জনগণের সাথে না দাঁড়াতো, তাহলে এই হাসিনা কিন্তু পালিয়ে যেত না। সেই শক্তিটাকে আমাদের সামনে নির্বাচনে রাখতে হবে। জি নিশ্চয়ই। ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, এই যে গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে আমরা আলোচনা করছি কিংবা ইসির সক্ষমতা নিয়ে আলোচনা করছি, ইসিকে আসলে কতখানি আমরা আস্থার জায়গায় আনতে পেরেছি, বা নির্বাচন কমিশনার যারা আছেন তাদের মধ্যে আসলে প্রশাসনিক যে ধরনের দুর্বলতা ছিল, সেই দুর্বলতাগুলো আমরা কাটিয়ে উঠতে পেরেছি কিনা? না, আমি প্রথমেই এটা বলেছি, আমাদের কাছে সেটা মনে হচ্ছে না। কারণ আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যে কিছুদিন আগে এই কথাটা বলেছি যে আপনার অঙ্গীকার ছিল এবং আপনি নিজেও ঘোষণা করেছেন যে ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন করবেন, এবং সেইটা যদি করতে হয় তাহলে এই নির্বাচনের সঙ্গে যারা যুক্ত থাকবে, বিশেষ করে জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, এদেরকে আপনি সক্ষমতায় ফিরিয়ে আনা। কারণ আপনি যদি লক্ষ্য করে দেখেন যে ভালো অফিসারও তো রয়ে গেছে, এবং মাঠ পর্যায়ে যারা কাজ করছে তারা যদি কোনো রকম ভালো কাজের উদ্যোগ নিচ্ছে, সেখানে তাদের আমাদের এই যে ছাত্র সংগঠন যেগুলো আছে, বিশেষ করে সমন্বয়ক, সম্প্রতি আপনারা দেখেছেন, বা অন্যান্যদের নিয়ে আমি সরাসরি এরকম কাউকে নিয়ে বলতে চাই না, কিন্তু দেখা যায় যে সেখানে তাদেরকে স্বৈরাচারের দোসর ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। এই জন্য প্রশাসনের মধ্যে কিন্তু একটা ভীতিকর অবস্থা যেটা রয়েছে এখন পর্যন্ত দূর করতে পারে নাই। এখন সরকারের মধ্যেই কিছুটা দৈন্যতা আমরা লক্ষ্য করে যাচ্ছি, যে এই নির্বাচন করার জন্যে যে প্রস্তুতিটা সরকারের নেওয়া দরকার ছিল এই 1 বছরে কিন্তু তা নিতে পারে নাই। এখন এই যে 5 থেকে 6 মাস যে সামনে সময় আছে, আমরা সরকারকে এই পরামর্শ দিতে চাই যে সময় তো আপনি অনেক চলে গেছে, যেভাবে কাজে লাগানো দরকার ছিল কাজে লাগাতে পারেন নাই। এখন আপনি বলছেন একটা ভালো নির্বাচন করবেন, যদি এখনও আপনি একটি ভালো নির্বাচনের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে ইতিহাসের সবচেয়ে খারাপ নির্বাচনে কিন্তু এটা হতে পারে। সেই সম্ভাবনাটাকেও আমাদের পাল্টে দিতে হবে। শামসুজ্জামান দুদু, তার মানে কি ইসি আসলে পারবে এই দলগুলোকে এই ধরনের সম্ভাবনা থেকে বের করে নিয়ে এসে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে, এবং সেই সক্ষমতার পরিচয় আসলে এখন যারা আছেন নির্বাচন কমিশনে তারা বহন করছেন কি না? আমি তো মনে করি তাদের পক্ষে সম্ভব, কারণ তারা যদি উদ্যোগী হয় এবং কাকে রাখবে কাকে রাখবে না, এর থেকেও বড় কথা হচ্ছে এই প্রশাসন, এই পুলিশ, এই সেনাবাহিনী, রাজনৈতিক দল, এটা সমন্বিত একটি রূপ থাকতে হবে। যদি কোনো বিতর্কিত মনে করি যে
এ এ মানে পরিস্থিতি একে রাখলে খারাপ হবে, তাকে আমরা ঘটনার বাইরেও রাখতে পারি। এটা নির্বাচন কমিশন সবাই যদি একমত হয় তাহলে এটা না রাখার তো কোনো কারণ নেই। আমার কাছে যেটা মনে হয়, আমরা যাদেরকে মনে করছি দেশে বিদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে, তার থেকেও বেশি হচ্ছে দেশে বিদেশের দিকেও আমার কাছে মনে হচ্ছে জনগণকে সম্পৃক্ত করে তাদের ভোটাধিকার প্রয়োগের পরিস্থিতিটা সৃষ্টি করা গেল কিনা, এটা আমার কাছে খুব জরুরি। এই যে পুলিশের ব্যাপারে বললাম, সেনাবাহিনী বললাম, সেনাবাহিনী এমন একটি বাহিনী, ঠিক সময় ঠিক অবস্থায় কিন্তু তারা ঠিক দায়িত্বটা পালন করেছে। এরাই এদের মধ্যে থেকে চৌকস অফিসার 71-এ রাজনৈতিক দল যখন ব্যর্থ হয়েছিল স্বাধীনতা ঘোষণা করতে, সেই জিয়া রহমান সেটা করেছিলেন। এবং বাংলাদেশি ওই সময় যারা ছিলেন সবাই সে যুদ্ধে অংশগ্রহণ করছেন, হয়তো একটা ছোটোখাটো অংশ, সেটা সব দেশে সব সময় থাকে। আমি কেন এই কথাটা বলছি, আমাদের অনেক দেশই আছে এই 3 বছরের শাসনকে তারা গণতান্ত্রিক শাসন, গণতান্ত্রিক নির্বাচন বলে একেবারে 5 মিনিটের মধ্যে ফুলের তোড়া নিয়ে গিয়ে এই নির্বাচনকে অনুমোদন দিয়েছে, তারাও এখনও আছে। সে তো আমাদের কাজগুলো সরকারের সঙ্গে রাজনৈতিক দল যেভাবে প্রতিনিয়ত আলোচনা করছেন এবং চেষ্টা করছেন, এটা অব্যাহত রাখতে হবে। অর্থাৎ আসলে শুধু ইসির উপরে আমরা আসলে নির্ভর না করে রাজনৈতিক দল, সরকার প্রত্যেককে এক ধরনের সমন্বয়ের মধ্যে দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে। শামসুজ্জামান দুদু, এই যে আসলে আমরা সবগুলো রাজনৈতিক দলকে একসাথে হয়ে আসলে, কিংবা 3টা পক্ষ আসলে সরকার, রাজনৈতিক দল এবং ইসি সবাইকে এক জায়গায় আসার কথা বারবার বলছি, সেই সম্ভাবনা কি আপনি দেখছেন অতি দ্রুত? না, অবশ্যই। আমি এই দোষারোপের জিনিসটা এই মুহূর্তে প্রচলিত ধারায়, গণতান্ত্রিক ধারায় অনেক কথা ভিন্ন মত পোষণ করা যাবে, কিন্তু দোষারোপটা কোন পর্যায়ে, কোন জায়গায়, কিভাবে নিয়ে যাব, আমি যে ইসির কাছ থেকে একটা ভালো নির্বাচন প্রত্যাশা করছি, সেই ইসিকে যদি আমি বিতর্কিত করে ফেলি তাহলে তারা দায়িত্ব পালন করতে পারবে না, কোনোভাবে পারবে না। ত্রুটি যদি থাকে সেগুলো সংশোধনের দরকার নেই, কিন্তু এটাকে আমি একটা পক্ষের দিকে ঠেলে দিলাম। তারা তো নির্বাচনই করে নাই, আমি নির্বাচনের আগেই তাদের সম্বন্ধে রায় ঘোষণা করে দিচ্ছি। তো এটা আমার বিবেচনায় এটা ঠিক হবে না। নির্বাচন কমিশনের নির্বাচন কন্ট্যাক্ট করবে, সেখানে যদি মনে হয় যে এই জায়গাটায় ত্রুটি আছে, সেটা আমরা সুপারিশ করতে পারি এবং সেই জায়গাটা ঠিকও করতে পারি। এছাড়া অন্য কোনো ভালো পথ আছে আমার কাছে মনে হয় না। অসংখ্য ধন্যবাদ আপনাকে শামসুজ্জামান দুদু, গোলাম সারামিল এবং ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, আজকে রাজখানে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ফিরছি আগামীকাল আবারও রাত 10টায়। ডিবিসির সঙ্গেই থাকুন।